আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আজকে ফার্স্ট ইয়ারের জন্য প্রথমে যে অংশটা আমরা পড়াবো সেটা হলো যে গত 2 দিন ধরে দুইবারে আমরা তোমাদের কতগুলো জিনিস পড়িয়েছি। আমার সাথে প্রথমে তোমরা পড়েছিলে উম মোলাস্কা। মোলাস্কার পরে আমরা পড়েছি অ্যানিলিডা। অ্যানিলিডার পরে এখন এই দুটো ছিল হচ্ছে দুটো মেজর ফাইলা। তো মেজর ফাইলার উপরে যখন তোমাদের পড়া হয়ে গেছে, মাইনর ফাইলার উপরে আমাদের কিছু পড়তে হবে। তো আমি তোমাদেরকে যে মাইনর ফাইলার অংশটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের অনিকোফোরার উপরে আমরা পড়াবো। তো অনিকোফোরার উপরে একটা রিপ্রেজেন্টেটিভ একটা এনিমেলও আছে, পেরিপেটাস। তো সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। তো মাইনর ফাইলা মানে কি, যেটা আসলে ছোট একটা ফাইলা, যেটার অনেক পপুলেশন অনেক বেশি না, রিপ্রেজেন্টেটিভ অংশটা খুব কম, এরকম একটা বিষয় নিয়েই কথা হবে। সুতরাং এটা খুব যে আগের মোলাস্ক বা ইয়ের মতো, অ্যালিজার মতো যে অনেক ভার্স্ট আছে তা না, ছোট স্কেলে পড়া হবে, হয়তো 2টো ক্লাস লাগবে। আজকে আমরা শুরু করছি। আজকের ক্লাসটা হলে আর একটা ক্লাস হলে মোটামুটি তোমাদের অফিসিয়ালি কিন্তু ইনশাল্লাহ ফার্স্ট ইয়ারের সাথে এই বিষয়গুলো আমার শেষ হয়ে যায়। তো আমরা মাইনর ফাইলার মধ্যে যে জিনিসগুলি পড়বো তার মধ্যে একটু খেয়াল করে দেখো, একটু বলতে থাকি তোমাদেরকে। অনিকোফোরার উপরে যখন আমরা কাজ করব, অনিকোফোরার উপরে দেখো আমি এখানে 3টা পয়েন্ট লিখেছি। এর এত ডিটেলস তো আমরা লেকচারে বলবো, লেখাটা এত আসলে সম্ভব হয় না অনেক সময়। অনিকোফোরাটা আসলে এত ইম্পর্টেন্ট কেন বা এত ইন্টারেস্টিং কেন? দুটো কারণে, 3টা কারণ সেটা। প্রথম কারণটা হচ্ছে এটা একটা মিসিং লিংক। মিসিং লিংক কেন বলা হয়, হয় না যে আমরা যখন ফাইলাম গুলো পড়েছি, ক্লাসগুলো পড়েছি, আমরা দেখেছি তো যে আস্তে আস্তে কেমন সরল অবস্থা থেকে জটিল হচ্ছে। তো দেখা যায় যে এই অনিকোফোরার মধ্যে একই সঙ্গে অ্যানিলিডা এবং আর্থ্রোপোডা এই দুটোরই বৈশিষ্ট্য থাকে। দুটোরই কিছু 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 করে বৈশিষ্ট্য থাকে। এই জন্য বিজ্ঞানীরা মনে করেন যে এ হচ্ছে অ্যানিলিডার এবং আর্থ্রোপোডার মাঝখানে একটা ব্রিজ হিসাবে কাজ করে। যে না সে অ্যানিলিডাকে পুরোপুরি উম, মানে সব বৈশিষ্ট্য সে নিয়েছে, না সে আর্থ্রোপোডার সব বৈশিষ্ট্য সে নিয়েছে, কিন্তু দুটোর মাঝখান থেকেই কিছু কিছু করে বৈশিষ্ট্য নিয়ে তাকে আসলে দেখা যায় যে এই দুটো ফাইলামের মধ্যে সে একটা মিসিং লিঙ্ক বা একটা সিঁড়ি বা সংযোগকারী একটা প্রাণী হিসাবে কাজ করছে। তো এই পয়েন্টগুলি কেন ইম্পর্টেন্ট একটু কেয়ারফুলি শোনো। সেটা হলো যে 1 মার্কের কোশ্চেনে তো আসবেই, দ্বিতীয়ত ভাইভাতেও এই কোশ্চেনগুলি কিন্তু ধরা হয় যে কেন অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে মিসিং লিঙ্ক কোনটা বা কেন বলা হচ্ছে পেরিপেটাসকে মিসিং লিঙ্ক। এই জিনিসগুলো একটু বলতে হবে। তোমরা ফার্স্ট ইয়ারে বলেই একটু ধরে আমরা আর একটু ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এই পেরিপেটাস, এদেরকে বলা হয় লিভিং ফসিল। লিভিং ফসিল এই কথাটা তোমরা যখন থার্ড ইয়ারে উঠবে তখন দেখবে যে আরো ডিটেলস জানতে পারছো। লিভিং ফসিল মানে কি, হোয়াট ইজ ফসিল? ফসিল বা জীবাশ্ম, জীবাশ্মর নাম তো শুনেছো, জীবাশ্ম শব্দটার সাথে পরিচিত আছো কিনা জানি না। বলা হচ্ছে যে কিছু প্রাণী আছে, ছিল, অনেক আগে ছিল। তো সেটা কত আগে? মিনিমাম 10 লক্ষ বছর আগে। মিনিমাম 10 লক্ষ বছর আগে যে সমস্ত প্রাণী ছিল, সেই প্রাণীগুলো যুগের পরিক্রমায় হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে কোনোভাবে হয় কি, মাটি খুঁড়ে আমরা যদি প্রাকৃতিক ভাবে এমন কোনো সেই প্রাণীগুলোর কোনো অংশবিশেষ, কোনো একটা ছাপ বা কোনো একটা ছাঁচ, এরকম কোনো একটা কিছু পাই যেটা থেকে আমরা
ওই সময় এবং ওই সময়ের প্রাণী সম্বন্ধে একটা ধারণা করতে পারি, তাহলে ওই যে যে জিনিসটা পেলাম ওগুলোকে বলা হয়ে থাকে ফসিল বা জীবাশ্ম। ঠিক আছে? তাহলে এখানে দুটো কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কত বছরের পুরনো হতে হবে, মিনিমাম 10 লক্ষ বছরের পুরনো হতে হবে। এমন না যে 200 বছরের পুরনো আমরাই কবর টবর দিয়ে রেখে আসছি, তাহলে হবে না। 2 নাম্বার বিষয়টা হচ্ছে প্রাকৃতিকগত ভাবে সেটা মাটির ভেতরে বা পাথরের ভিতরে বা যে কোনো কিছুর ভেতরে প্রাকৃতিক ভাবে সেটাকে প্রিজার্ভ থাকতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে কেন সেই জাস্ট এই কারণেই আমরা মমিকে জীবাশ্ম বলতে পারি না। মমি অনেক বছর পূর্বে এসেছিল, কিন্তু সেটা তো আসলে আমরাই তাদেরকে প্রিজার্ভ করে তাদেরকে রেখেছি, সেজন্য সে কিন্তু জীবাশ্ম না। জীবাশ্মকে প্রাকৃতিক ভাবে থাকতে হবে। আর 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে যা নাই তাই একটা নিয়ে আসলাম মানেই হয় না। অনেক সময় হয় না যে আমরা যা ইচ্ছা তাই আঁকালাম বলেই ছবি হয়ে গেল না, কিছু একটা মিনিং থাকতে হবে। তো সেই রকম এত বছরের দুনিয়া, এত বছরের পৃথিবী, কোথাও না কোথাও মাটির নিচে এক্স ওয়াই জেড হাবিজাবি অনেক কিছুই পাওয়া যেতে পারে, কিন্তু সেটা কোনো মিনিংফুল যদি না হয়, সেখান থেকে একটা মিনিং যদি আমি না পাই যে না এটা ওই সময়কার এটা বুঝাইছে বা এরকম একটা প্রাণী ছিল বা ওই সময়ের একটা প্রাকৃতিক ঘটনাকে বুঝিয়েছে, তাহলে ওটাকে আমরা ফসিল বলতে পারি না। তো এইটুকু যখন তোমরা ফসিল বুঝেছো, তখন আমি আসি লিভিং ফসিল। তো বলছে লিভিং ফসিল মানে হচ্ছে ওই যে 10 লক্ষ বছর আগে যে প্রাণীটা ছিল, যেটা মোটামুটি এইভাবে মাটির কোথাও গর্তে টর্তের মধ্যে একেবারে মরে পড়ে আছে এরকম একটা অবস্থা, বা ওর সময়কার যাদের থাকার কথা তারা সবাই আসলে মরে গেছে, কিন্তু ফরচুনেটলি দেখা গেল যে না, কিছু প্রাণী আছে, সারপ্রাইজিংলি কিছু প্রাণী আছে যাদের আসলে ওই সময়ই মরে যাওয়ার কথা ছিল, বা তার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব ওই সময়ই মরে গেছে, কিন্তু সে কোনোভাবে বেঁচে আছে, সে অবিকৃত অবস্থায় বেঁচে আছে। তখন তাদেরকে বলা হয়ে থাকে লিভিং ফসিল, জীবন্ত জীবাশ্ম। যে জীবাশ্ম তার 10 লক্ষ বছর আগে হারায় যাওয়ার কথা, সে আসলে জীবিত হয়ে আছে, তাই জন্য তাকে বলা হয়ে থাকে লিভিং ফসিল। তো পেরিপেটাস একটা লিভিং ফসিল কেন? ওর যে ও আসলে ওদের জেনারেশন বা ওর যে আত্মীয় স্বজন তারা আসলে ওই মিডল ক্যাম্ব্রিয়ান। মিডল ক্যাম্ব্রিয়ান মানে পৃথিবীর এই যে এত বছর ধরে পৃথিবীর বয়স, এটাকে আমরা অনেকগুলো ছোট ছোট এরা মানে যুগ, শতাব্দী, মহাযুগ এভাবে ভাগ করেছি। তো এগুলো একটু বড় হলে তোমরা পড়বে, তখন ওই মিডিল ক্যাম্ব্রিয়ান একটা যুগ আছে। সেই সময় দেখা গেছে যে সেটা, সেই যুগটা কত বছর আগে? প্রায় 50 কোটি বছর আগে। সেই সময় এই মোটামুটি অনিকোফোরার যাদের থাকার কথা তারা ছিল। তো তাদের অনেকে ওই সময় যাদের সাথে তারা ছিল তারা মোটামুটি সবাই বিলুপ্ত হয়ে গেছে। যেভাবেই হোক অনিকোফোরা বেঁচে টেঁচে এখনো আমরা তাকে দেখতে পাচ্ছি, সেই জন্য তাদেরকে বলা হয়ে থাকে লিভিং ফসিল। আচ্ছা, এখন 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আসলে কেমন দেখতে সে, কেমন দেখতে সে সেটা তো একটু পরেই তোমরা দেখতে পাবে। তো এখানে যেটা হয় সেটা হলো যে এটাকে বলা হয়ে থাকে ভেলভেট ওয়ার্ম। ভেলভেট ওয়ার্ম কেন বলা হয়? ভেলভেট ওয়ার্ম বলা হয়ে থাকে এটার গায়ে আসলে ক্যাটারপিলার বা শুঁয়োপোকার মতো দেখতে হলেও গাটা অনেক নরম, উপরে কোনো গায়ের উপরে কোনো আলাদা কোনো কাভারিং নাই, কিছু নাই, ফলে নরম একটা অনুভূতি হয়। এই জন্য এটাকে ভেলভেট, ভেলভেট মানে কি আমরা জানি না, খুব সফট কোনো কিছুটাকে বলা হয়ে থাকে ভেলভেট, এই জন্য এদেরকে বলা হয়ে থাকে ভেলভেট ওয়ার্ম। তো এই 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 3টা পয়েন্ট মোটামুটি তোমার অনিকোফোরার জন্য খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বাকি যেটা আছে সেগুলো আমি পড়াচ্ছি আস্তে আস্তে। তো এখনো পর্যন্ত এই অনিকোফোরার মধ্যে 70টা প্রজাতি চিহ্নিত করা হয়েছে। কতগুলো প্রজাতি? 70টা প্রজাতি চিহ্নিত করা হয়েছে। তো সুতরাং অনিকোফোরা থেকে যদি এই রিলেটেড 3টা শর্ট কোশ্চেন আসে তাহলে তোমাদের পারবার কথা। এখন অনিকোফোরার চেহারাটা দেখো, খেয়াল করে দেখো, অনেকটা কিরকম লাগে না? ওই যে মাগুর মাছের মতো অনেকটা মনে হয়। আসলে তো এটা একটু খুব ক্ষুদ্র, এটা তো অনেক বড় সড়ো করে আমরা দেখাচ্ছি। দেখো গায়ে একেবারে
খেয়াল করে দেখো, গাটা খুব নরম, একটা নরম নরম চামড়া দিয়ে আটকানো, মাথার সামনে দুটো সুর আছে, এবং দেখো সমস্ত গাটা জুড়ে এই পাশে দেখো একটা নির্দিষ্ট ব্যবধানে, ব্যবধান কিন্তু ইচ্ছা মতো না, এই একটা ও একটা তা না, একটা নির্দিষ্ট ব্যবধানে দুই পাশে কিন্তু ছোট 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 পা আছে। তো চেহারাটা একটু চিনে রাখো, একেবারে চেহারা না চেনা থাকলে তো সমস্যা, চেহারাটা চিনে রাখো। এখন এই চেহারাটার ওখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। ছবি দেখো আর আমি সাধারণ বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে একটু বলতে থাকি, খেয়াল করে দেখো। সেটা হচ্ছে যে দেহটা হচ্ছে নলাকার। নলাকার কেন বলি? নর্মালি হয় কি, যখনই কোনো প্রাণী আমরা দেখি যে নল, নল মানে কি লম্বাটে, ওই যে আমরা আখ টাক খাই সেই ধরনের একটু লম্বাটে টাইপের কিছু হলেই তাকে আমরা বলি নলাকার। একটু গোল কিছু হলে পারে তাকে বলি গোলাকার। যদি একটু আহ উম, একটু সামনের দিকে একটু কম গোল, পেটের কাছে একটু বেশি গোল, তারপরে আবার একটু কম গোল, এরকম হলে তাকে আমরা ডিম্বাকার, এরকম আর কি। তো এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটু গোল নলাকার এবং অখণ্ডায়িত। অখণ্ডায়িত কেন? কারণ একটু আগে আমরা যেহেতু এর আগের ক্লাসগুলোতে নিমথাস পড়েছি, তখন কিন্তু আমরা দেখেছি সমস্ত শরীরটা হচ্ছে খণ্ড 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 ভাবে বিভক্ত, কিন্তু এখানে দেখো সমস্ত শরীরটা স্মুথলি চলে গেছে, কোথাও কোনো খণ্ড সণ্ড নাই। এরপরে বলল যে দেহর ত্বকটা হচ্ছে মখমলের ন্যায় কোমল এবং বর্ণময়। বেশ কোমল এবং বর্ণময় বলেই তো এটাকে ভেলভেট ওয়ার্ম বলা হয়। সমস্ত দেহটাকে প্রধানত দুটো অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে মস্তক আর একটা হচ্ছে দেহখণ্ডক। এই বিষয়টা নিয়ে এরপরে আমরা একটু ডিটেল পড়বো। জাস্ট খেয়াল করে দেখো, এই যে এইটুকু অংশটাই জাস্ট মাথা, এই যে দুটো শিং মতো এবং তার পাশে একটু নিচুর অংশ, এইটুকু হচ্ছে মাথা, আর এই যে পুরোটা অংশ আছে এটাকে বলা হয়ে থাকে দেহখণ্ড। এই দুটো অংশে বিভক্ত। এরপরে কি বললো, মস্তকের অগ্রভাগে অ্যান্টেনা থাকে, যেটা খুব মানে স্পেশালি দেখাই যাচ্ছে যে দুটো অ্যান্টেনা আছে। তারপরে কি আছে, দেহের দুই পাশে 13 থেকে 43 জোড়া নখরযুক্ত পা আছে। এই যে দেহের দুই পাশে, এটা শুধু এক পাশে না, দুপাশে। এই দেখো এখানে খেয়াল করে দেখো, এক পাশ, এই পাশটা আবার আরেক পাশ, দুই পাশেই নখরযুক্ত। নখরযুক্ত মানে কি, এই পায়ের সামনে কিন্তু একটা করে নখ থাকে, সেটা দেখাবো আমরা। সে এই ধরনের কতগুলো পা থাকে। তারপরে থাকে হচ্ছে এটা একলিঙ্গি প্রাণী। একলিঙ্গি প্রাণী মানে হচ্ছে আহ, এটা স্ত্রী এবং পুরুষে ভাগ করা যাবে, কোনটা স্ত্রী কোনটা পুরুষ, একটার মধ্যে স্ত্রী পুরুষ দুটো হয় না, সেজন্য তাকে বলা হয় একলিঙ্গি প্রাণী। আমরাও একলিঙ্গি প্রাণী, কিন্তু যদি এমন হতো কিছু কিছু প্রাণী আছে যাদের দেহের মধ্যে পুরুষ এবং স্ত্রী দুই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান, তাদেরকে বলা হয় উভলিঙ্গ প্রাণী। এখন বলা হচ্ছে নিষেকটা আভ্যন্তরীণ। নিষেকটা আভ্যন্তরীণ এবং জীবনচক্রে লার্ভা দশা সৃষ্টি হয় না। আমরা যখন এর আগে নিমথাস পড়েছিলাম তখন কিন্তু কি বলেছি, ওখানে কিন্তু লার্ভা দশা ছিল, টোকোফোর লার্ভা টার্ভা পড়েছি না, কিন্তু এখানে কোনো এই ধরনের কোনো লার্ভা দশা টশা নাই। আর নিষেকটা হচ্ছে আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ মানে হচ্ছে, নিষেক মানে কি, নিষেক মানে হলো যখন পুগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে মিলন হয় ওটাকে বলা হয়ে থাকে নিষেক। তো এই নিষেকটা যখন স্ত্রী দেহের অভ্যন্তরে ঘটে সেটাকে বলা হয়ে থাকে অন্তনিষেক, যেটা আমরা মানুষের ক্ষেত্রেও তাই, অন্তনিষেক নিষেক ডেভেলপমেন্ট এগুলো মায়ের পেটের মধ্যে ঘটছে, স্ত্রী দেহের ভিতরে ঘটছে, এটাকে বলা হয় অন্তনিষেক। কিন্তু বহির্নিষেক আছে, মাছ আছে না, মাছ আছে, ব্যাঙ আছে, এরা কি করে, ডিম পেড়ে রেখে চলে যায়, ওইটার উপরে আবার পুরুষ এসে স্পাম দেয়। ফলে এই যে ওর যে ডেভেলপমেন্ট বা ওর যে যত ধরনের এমব্রায়োনিক পরিবর্তন, এটা আসলে পরিবেশে ঘটছে, মায়ের দেহের মধ্যে ঘটছে না, এটাকে বলা হয়ে থাকে বহির্নিষেক। তাহলে এদের ক্ষেত্রে আমাদের মতোই অন্তর্নিষেক ঘটছে, ঠিক আছে? তো এইটা আমরা তাহলে এখান থেকে যদি এইটুকু কোশ্চেন আসে যে এরকম অনিকোফোরার একটু সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখো, তাহলে এরকম একটা ছবি আঁকাবা এবং ছবিটা দেখে দেখে তোমরা কিন্তু পয়েন্টগুলো লিখবে। সব সময় আমি তোমাদের ক্লাসে বলে যাই যে কখনো মুখস্থটা রাখতে হয় কোনটা, ইনফরমেশনটা মুখস্থ রাখতে হয়, কিন্তু যখন আমরা যারা এই যে এই ধরনের পিকচার বেসড বা ফিগার বেসড সাবজেক্টগুলি যারা থাকে, তখন আসলে আমরা ছবিটা দেখবো, ছবিটা দেখে বুঝবো, তাহলে আমরা লিখতে পারবো। ওকে,
এখন শ্রেণীবিন্যাস হচ্ছে অনিকোফোরার মধ্যে প্রধানত দেখা যায় যে দুটো গোত্রে এদেরকে ভাগ করা যায়। সরি, দুটো গোত্রে এদেরকে ভাগ করা যায়। একটা হচ্ছে পেরিপেটিডি, আর একটার নাম হচ্ছে পেরিপাটোপসিডি। একটা হচ্ছে পেরিপেটিডি আর একটা হচ্ছে পেরিপেটোপসিডি। এখন এই জিনিস দুটোর মধ্যে আমি দুটো উদাহরণ দিয়ে রেখেছি। একটা পেরিপেটিডির উদাহরণ হচ্ছে পেরিপেটাস, আর এটার উদাহরণ হচ্ছে হচ্ছে পেরিপেটোপসিস। তো দুটো তো কাছাকাছি একই রকম মানে একই রকম দেখতে কাছাকাছি, তার মধ্যে একটু পার্থক্য কি আছে, যেটা হচ্ছে পেরিপেটিডি তারা হলো নিরক্ষীয় অঞ্চলে বসবাস করে, আর যেটা হচ্ছে পেরিপ্টোপসিডি তারা কি করে, তারা অস্ট্রেলিয়া, ইন্দো মালয় এসব অঞ্চলে বসবাস করে। আর যেটা হয় যে পেরিপেটিডির যে আছে তাদের মধ্যে তারাও একলিঙ্গী প্রাণী। আমরা তো জানি একলিঙ্গী প্রাণীটাই এদের বৈশিষ্ট্য, কিন্তু পেরিপেটিডির মধ্যে যৌন দ্বিরূপতাটা একেবারেই দেখা যায় না। তো এখন যেহেতু তোমরা জুলজি পড়ছো, কিছু টার্মস বুঝে নিতে হবে। যৌন দ্বিরূপতা বলতে বোঝায় কি, যে স্ত্রী পুরুষের মধ্যে পার্থক্য। আমাদের মধ্যে যেমন মানুষের মধ্যে যৌন দ্বিরূপতা আছে, পুরুষরা দেখতে একরকম হয়, স্ত্রীরা দেখতে একরকম হয়। তো এরা যেহেতু একলিঙ্গী প্রাণী, তাহলে ডেফিনেটলি আমাদের বুঝে নিতে হবে যে এদের স্ত্রী এবং পুরুষ দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, কিন্তু আবার এদের চেহারায় কোনো পার্থক্য থাকে না। হয়তো ওই যে জননাঙ্গের পার্থক্যের ভিত্তিতে, হয়তো না, জননাঙ্গের পার্থক্যের ভিত্তিতেই ওদেরকে স্ত্রী আর পুরুষে ভাগ করা যায়, কিন্তু বাইরের চেহারা দেখে ওদের চেহারায় আসলে খুব একটা ভাগ মানে ভাগই করা যায় না পেরিপেটিডির মধ্যে। কিন্তু পেরিপ্যাটোপসিডির মধ্যে একটু কখনো কখনো ভাগ করা যায়, কখনো কখনো। এই জন্য বইয়ে দেখবে লেখা আছে যে পেরিপ্যাটোপসিডির মধ্যে যে কোনো কোনো ক্ষেত্রে যৌন দ্বিরূপতা আছে, নিচেরটার কথা বলছি, আর উপরেরটার মধ্যে কিন্তু একেবারেই নাই। তো এখন আমি তোমাদেরকে একটু ছবি দেখাই। এই দেখো, এখানে একটু ছবি দেখো। এটা হচ্ছে তোমার পেরিপেটাস যেটা আছে প্রথমটা, সেই পেরিপেটাসটা আর একটু বড় সড়ো করে কাছাকাছি করে এনে দেখানো হয়েছে। এখানে বললো যে এরকম একলিঙ্গী প্রাণী, এটা কিন্তু পুরুষটাও যদি এরকম দেখতে হয়, স্ত্রীটাও ধরে দেখতে হবে, এভাবেই দেখতে হবে। আর এটা হচ্ছে তোমার সেই পেরিপ্যাটোপসিসের এখানে কি হলো, যে এটা বলছে যে কখনো কখনো এদের স্ত্রী এবং পুরুষের মধ্যে একটু পার্থক্য দেখা যায়। তো এই হচ্ছে তোমার অনিকোফোরার ক্লাসিফিকেশন। এখন আমরা এই দুটো এক্সাম্পলের ভেতর থেকে রিপ্রেজেন্টেটিভ অ্যানিমাল হিসাবে পেরিপেটাসটা পড়বো। এখন পেরিপেটাসের মধ্যে প্রথমেই আমি বলে রাখি, সবগুলাতেই সেই যখন আমরা ইয়ে পড়েছিলাম, মোলাস পড়েছি, যখন আমরা অ্যানিলডা পড়েছি, সবকিছুতেই কিন্তু ক্লাসিফিকেশনটা ইজ আ মাস্ট ইম্পর্টেন্ট। তো এখানে পেরিপেটাসেরও ক্লাসিফিকেশনটা একটু পড়ে নিতে হবে, খুবই সহজ। ফাইলাম তো অনিকোফোরা পড়েই যাচ্ছি সকাল থেকে, তো এটা অনিকোফোরা, এটাও আছে। একটু আগে আমরা ফ্যামিলিও পড়ে দিয়েছি, সেটা হচ্ছে পেরিপেটিটি। তো পড়লে কিছুই না, নতুন এই একটা শব্দই পেরিপেটাস, সেই শুধু পড়লে। আমি আসলে ইটালিক লিখতে পারিনি, কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার বলেই একটু মুখে বলে রাখছি, অন্য ইয়ার হলে হয়তো এটা বলাও লাগতো না, তারা বুঝতো। আমার এখানে ইটালিকটা কাজ করছে না বলে এটা পেরিপেটাসটা কিন্তু ইটালিক হরফে হবে। আর যদি নিজে হাতে লিখতে চাও তাহলে নিচে একটা আন্ডারলাইন করতে হবে, দাগ দিতে হবে, ঠিক আছে? গুড। এখন আমরা এটার উপরে ডিটেলস একটু পড়বো, পেরিপেটাসের উপরে। পেরিপেটাসটা হচ্ছে একটা ক্ষুদ্র স্থলচর প্রাণী। মাথায় রাখতে হবে যে এটা একটা ক্ষুদ্র স্থলচর প্রাণী। এটা ভেজা, স্যাঁতসেঁতে, আর্দ্র পরিবেশে বসবাস করে। নর্মালি কি আছে বললাম যে বিভিন্ন ধরনের আর্দ্র পরিবেশে দেখা যায়, স্যাঁতসেঁতে মাটির মধ্যে দেখা যায় না এরকম কেঁচো বা এই ধরনের যেটাকে বলা হয় শুঁয়োপোকা টাইপের লোক, এই ধরনের জিনিসগুলি দেখা যায় যে গাছের পাতাগুলোর নিচে, ভেজা ভেজা পাতার নিচে, ভেজা গাছের বাকলের ভিতরে, আবর্জনার স্তূপের নিচে, পাহাড়ের গর্তে, এইসব জায়গায় এরা খুব ফ্রিকুয়েন্টলি বসবাস করে। এখানে মনে রাখার মতো একটা জিনিসই, সেটা হচ্ছে এরা নিশাচর শিকারী স্বভাবের। কিন্তু মনে হয় নিশাচর শিকারী স্বভাবের এখানে একটা শব্দ আমি লিখিনি,
একটু খেয়াল করো, নিশাচর মানে তো বুঝতেই পেরেছো, রাত্রেবেলা সে খাবার সন্ধানে বের হয়। শিকারী শব্দটা যখনই ব্যবহার করা হয়, এই শব্দটা একেবারে খুব ইন্টেনশনালি আমি রাখি নাই, এটা বলবার জন্য যে যখন আমরা এই যে হায়ার স্টাডিতে যাচ্ছ, তখন আসলে একটা শব্দ থেকেই তার অনেকগুলো ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে। শিকারী বললেই আমাদের কি বুঝতে হবে, কাকে শিকার করবে সে? গাছপালা তো কোথাও দৌড়ায় চলে যায় না, ফল পাতা কোথাও দৌড়ায় চলে যায় না, ওগুলো পেড়ে টেড়ে খাই আমরা। তো ওটাকে কালেক্ট করি আমরা। তো যখন আমরা বাংলায় লিখি, ইংরেজিতে তো কালেক্ট লিখি, বাংলায় যখন লিখি তখন আমরা কিন্তু নিজেদের জন্য ব্যবহার করি, অন্য প্রাণীদের জন্য ব্যবহার করি। আর যে উম, শাকসবজি খাই, বা তৃণভোজী, বা মাংস ইয়ে কি বলে ওর নাম, আহরণকারী, এই ধরনের শব্দ ব্যবহার করি। তো এই ধরনের শব্দগুলো যখন থাকবে তখন তোমার মাথায় লজিক্যালি কাজ করতে হবে যে ডেফিনেটলি এই শাক পাতা এগুলো টেগুলো খায়, এগুলো তো কোথাও ছুটে চলে যায় না, ওকে যে কষ্ট করে হোক বা যেই হোক তাকে যে নিয়ে আসতে হয়। হোয়াট অ্যাবাউট শিকারী? শিকারী হলেই বুঝতে হবে শিকার ধরে, তো শিকারকে ছুটে ছুটে যে বেড়ায় সে তো ছুটে বেড়ায় কে, প্রাণী। তো সেই জন্য ডেফিনেটলি বুঝতে হবে যে এরা হলো নিশাচর শিকারী স্বভাবের। এবং শিকারী সবসময় কাকেই করবে, ওর চেয়ে ছোটবেলায় যেসব, ওর চেয়ে সরি ছোট যেগুলো আকৃতিতে, এই ধরনের ক্ষুদ্রাকৃতির যে সমস্ত অমেরুদণ্ডী প্রাণী আছে তাদেরকে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। তো রাতের বেলা যখন শিকার করে ডেফিনেটলি একটা সময় তো তাকে রেস্ট নিতে হয়, সেটা সে দিনের বেলাতে কোথাও লুকায় টুকায় থাকে। এভাবেই আসলে কমন সেন্স যা এখন আমাদের মনে হয়, বা এটাই সত্যি কথা, যেহেতু দিনের বেলা সে লুকায় ঘুমায় কোথাও আছে, মানুষ তো দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে, অন্যান্য প্রাণী দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে, তো সে তো তখন ঘুমায়, সে তো কোথায় না কোথায় লুকায় আছে, ফলে তাকে তো আর আমরা পাচ্ছি না। আবার রাতে যখন আমরা সবাই কোথাও না কোথাও ঘুমাচ্ছি তখন সে বের হয় শিকারি করবার। এই কারণেই সে আসলে এই জীবন্ত ফসিল হয়েছে, কোটি কোটি বছর ধরে বেঁচে আছে, তাকে আর শেষ করা যাচ্ছে না। তো হোয়াট অ্যাবাউট এরপরে যেটা আসলো, সেটা হচ্ছে তোমার বাহ্যিক গঠন, পেরিপেটাসের বাহ্যিক গঠন। পেরিপেটাসের চেহারা তো খুব ভালো মতোই তোমাদের মনে থাকার কথা, একটু বলেও আসছি যে অনিকোফোরার মধ্যে যা থাকবে মোটামুটি পেরিপেটাস সেরকমই হবে। এটাতে দুটো অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে মস্তক বা মাথা, আর একটা হচ্ছে দেহকাণ্ড। আমি এটা যখন ছবিতে একটু পরে যাচ্ছি তখন আমি ক্লিয়ারলি আর একটু বুঝিয়ে দিব। তো একটু তোমার শুধু এই জায়গাটা খেয়াল করে রাখো, মস্তক বা মাথা, এই মাথার যে অংশটা আসছে, এই অংশটার মধ্যে চারটা অংশ আছে। কি কি? চক্ষু বা চোখ, অ্যান্টেনা, মুখ ও চোয়াল, আর একটা হচ্ছে মৌখিক পিরকা। পিঁপড়া না আবার, মৌখিক পিরকাকে বলা হয় ওরাল প্যাপিলি। আমার জন্য ওরাল প্যাপিলি বলাটা একটু একটু আমার জন্য একটু সহজ হয়, আমি ওরাল প্যাপিলি বলবো। খেয়াল করে রাখো তাহলে কি কি বললাম, একটা চোখ থাকবে, অ্যান্টেনা থাকবে, মুখ থাকবে, আর একটা ওরাল প্যাপিলি থাকবে, যেটা কোথায় থাকবে, মাথাটার মধ্যে। আর মাথার নিচে বাকি যতখানি অংশ আছে সেটাকে বলা হয়ে থাকে দেহকাণ্ড বা দেহ। ঠিক আছে, এখন আমরা বর্ণনাটা তোমাকে পড়িয়ে দিব বা বুঝিয়ে দিব, সেটা বলবার আগে আমি একটু, তোমার কাজ হচ্ছে ছবি দেখা, ছবি দেখো এবং আমি যা বলি সেটা শুনতে থাকো। প্রথমে যখন তোমাদেরকে এটা দিয়ে বহুতবার বলেছি, যখনই কোনো কোশ্চেন আসবে, ধরেই নিলাম যে কোশ্চেনটা এরকম আসছে যে পেরিপ্যাটাসিসের বাহ্যিক গঠনের বর্ণনা দাও, শুরু করে দিলে সঙ্গে সঙ্গে বর্ণনা, তা তো হবে না। তোমাকে একটু হলে বলতে হবে যে পেরিপেটাসটা কি। খুব ছোট্ট একটা কথা, পেরিপেটাস অনিকোফোরার মাইনর ফাইলার একটা প্রাণী, এটুকু বললে, বলার পরে সেটা আসলে দেখতে কেমন, একদম ছোট্ট এক কথায় যদি বলো যে পেরিপেটাসটা দেখতে অনেকটা শুঁয়োপোকার মতো এবং দেহটা অনেক নরম থাকে, এই একটা বা দুটো কথা বললে পারে কিন্তু আহ ওকে হয়ে যায়। এরপরে তুমি বর্ণনায় আসো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু বলি, দেখো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে পেরিপেটাসটা দেখো দেখতে একদম একটু শুঁয়োপোকার মতো লাগে। শুঁয়োপোকাটা কিরকম বলে, ওই যে অনেক সময় রেশম পোকা আছে না, রেশম পোকা টোকা যেগুলো প্রথমে বের হয়, ওই যে নরম একটা দেহ ক্রিপিং করে করে চলে, সেটাকে বলা হয় শুঁয়োপোকার মতো। এখন দেহটা নরম নলাকার। আর একটা আছে সেটা হচ্ছে কোনো খণ্ডক নেই, একই কথা সেই অনিকোফোরাতে যা যা বলেছিলাম। আর কেন এদেরকে ভেলভেট ওয়ার্ম বলা হয়, খুবই সত্যি কথা,
এটার গায়ের উপরে কোনো শক্ত আবরণ নেই, খুব নরম একটা অনুভূতি বা নরম একটা জিনিস, হাত দিয়ে ধরলে পারে নরম বা ফোম বা ভেলভেটের মতো লাগে। এই জন্য এদেরকে বলা হয়ে থাকে ভেলভেট ওয়ার্ম। এখন দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একদম প্রথমে যে অংশটা আছে সেটাকে বলবো আমরা মস্তক, আর এই অংশটাকে বলবো হচ্ছে দেহকাণ্ড। ঠিক আছে, এখন আগেই কিন্তু আমরা বলে নিয়েছি মস্তকের মধ্যে কি আছে। মস্তকের মধ্যে চারটা জিনিস আছে। সেই চারটা জিনিসের কথা মনে আছে? একটা হলো চোখ, একটা অ্যান্টেনা, একটা হচ্ছে মুখচোয়াল, আর সবার শেষে হলো ওরাল প্যাপিলা। ভেরি গুড। এখন আমরা এই জিনিসটাকে একদম এনলার্জড করে, বড় করে আমরা একটু দেখি জায়গাটা কোথায় কোথায় আছে, একটু দেখে নেই, পরে বাকিটা দেখবো। দেখো চোখ কোথায় থাকে? চোখ থাকে কি, এই যে অ্যান্টেনাটা আছে না, অ্যান্টেনা, এই অ্যান্টেনার দুপাশে থাকে। এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে। এই রকম হচ্ছে তোমার দুটো চোখ থাকবে। এটা হচ্ছে তোমার অ্যান্টেনা, দুটো অ্যান্টেনা। আচ্ছা, এবার মুখ ও চোয়াল, এই যে এই জায়গাটাতে থাকবে হচ্ছে মুখ, আর এই জায়গাটা দেখো চোয়াল। এই জায়গাগুলো হচ্ছে তোমার চোয়াল বা জিহ্বার মতো একটা অংশ এখানে থাকে। আর এই যে এই দুটোকে বলা হয়ে থাকে ওরাল প্যাপিলা, বা যেটাকে বলা হয় মৌখিক পিরকা। ঠিক আছে, ওকে। আর মৌখিক পিরকা। আর এই যে দেখো এখানে আবার দুটো জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আসলে লেগ। এখানে F1 দিয়ে FL দেওয়া মানে হচ্ছে ফার্স্ট লেগ, প্রথম যে পা গুলো শুরু হলো, এইভাবে পুরো বডি ধরে এখন পা চলতে থাকবে, তাই প্রথম অংশটা এখানে দেখানো হচ্ছে। তো এখন আমি জাস্ট তোমাকে বর্ণনা, যখন আমি জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন জাস্ট বললি, আমি সবসময় বলেছি ছবিটা বুঝে নিবে, বাকি কথা তুমি নিজেই বলবে, কেননা এই ছবির মধ্যেই সব লেখা আছে। প্রথমে কি বলেছি? চোখ আছে। তো এখানকার চোখগুলো কিরকম? চোখগুলো হচ্ছে সরল চোখ। ঠিক আছে, সরল চোখ আছে, এবং চোখগুলো কোথায় অবস্থান করবে? খুব সিম্পল, চোখগুলো হচ্ছে এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনার গোড়ার দিকে অবস্থান করবে। তাহলে সিম্পল একটু বললাম, দুটো চোখ আছে বা একজোড়া চোখ আছে, এবং অ্যান্টেনার পাশে গোড়ার দিকে এই চোখ দুটো অবস্থান করে। ঠিক আছে, এখন আসো অ্যান্টেনা। অ্যান্টেনা কতগুলো আছে? অ্যান্টেনা এক জোড়া বা দুটো অ্যান্টেনা আছে। অ্যান্টেনা কিরকম? আমি কি খাটো বলবো? আমি কি গোলাকার বলবো? অ্যান্টেনা যখন, তখন অ্যান্টেনা আসলে লম্বায় আছে। এখন এখানে কয়েকটা কথা দেখো, অ্যান্টেনা কিন্তু একদম সোজা গেছে, কিন্তু গাটা স্মুথ না। কেমন যেন, আমি ছবি আঁকানোর সময় তোমরা যখন আঁকাবে তখনও খেয়াল করবে যে অ্যান্টেনাটা আঁকানোর পর আমরা এরকম গায়ের উপরে এরকম গোল 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 দাগ দিয়ে দিব। কেননা এই অ্যান্টেনাটার গায়ে এরকম সত্যি সত্যি গোলাকার দাগ আছে, যেটাকে আমরা বলবো গোলাকার বলয় যুক্ত। তাহলে আমরা বললাম যে দুটো অ্যান্টেনা আছে, সেই অ্যান্টেনাটা আবার গোলাকার বলয় যুক্ত থাকবে, এবং এই বলয়গুলোতে আবার রিং থাকবে। সরি, এই বলয়গুলোতে আবার কাঁটা থাকবে। একটু খেয়াল করে দেখো, দেখো এই যে যেখানে যেখানে বলয় আছে তার গায়ে আবার একটা ছোট্ট করে পিনের মতো অংশ তৈরি করা হয়েছে। তো আমি যখন খাতা দেখবো, বা যে টিচারই খাতা দেখবে, সে তো তোমার এত বর্ণনা দেখার আগে ছবি যখন দেখবে, ছবিতে দেখা গেল যে টান দিয়ে একটা এন্টেনা আঁকিয়ে চলে গেছো, গায়ে বলয়ও দাও নাই, বলয়ের সামনে সামনে যে ছোট্ট ছোট্ট করে একটু করে পিনের মতো খোঁচা খোঁচা দিতে হবে সেটাও দেওয়া নাই, তাহলে কি ছবি কারেক্ট? তোমাকে নাম্বার দেওয়া যায়? এখানে তো ভুল করো, খুব বেশি খুঁজে দেখতে হয় না তোমার ভুলটা। তো এখানে যখন ছবিটা বুঝে যাবে, তখন লেখাটা তোমার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এক জোড়া অ্যান্টেনা, অ্যান্টেনাটা লম্বা, তারপরে কি হলো, বলয় আছে গোল গোল, সেই প্রত্যেক বলয়ের অগ্রভাগে আবার কাঁটার মতো একটা অংশ আছে। তাহলে কি হবে? অ্যান্টেনাতে হাত দিলেই তো হাত তোমার চিড়ে যাবে। এরপরে আসলো হলো মুখ এবং চোয়াল। সব সময় মনে রাখবা যে হাতে গোনা দু একটা জিনিস আছে যেখানে মুখটা সামনের দিকেই থাকে, কিন্তু বেশিরভাগ সময়ই হয় কি মুখটা অঙ্কীয় দিক মানে নিচের দিকে থাকে। তো এখানেও অঙ্কীয় দিকে মুখটা থাকবে। এই দেখো, এটাকে যদি আমরা পেছনের দিক ধরি, আসলে তো এটা পেছনের দিক, ও শরীরটাকে যদি আমরা ঠিকঠাক মতো চোখ বসায় দিতে পারতাম, তাহলে এটা আসলে উল্টা পিঠ। হ্যাঁ, তাহলে এই উল্টা পিঠের দিকেই দেখো তোমার মুখটা আছে, এবং মুখ গহ্বরের দুপাশে দুটো চোয়াল থাকবে। এখানে দুটো চোয়াল থাকবে, এবং চোয়াল গুলো হচ্ছে খুব পেশিময়, খুব ছোট, এবং ধারালো পাতের মতো ব্লেড আছে। ফলে কি করে? খাদ্যবস্তু ধরা এবং কর্তনে সহায়তা করে।
অঙ্কীয় দেশে অবস্থান করবে, ক্ষুদ্র একটা অংশ, কিন্তু এখানে পাত আছে এবং কি হয়, খুব ধারালো পাত থাকার কারণে এরা হয় কি যে খাবার টাবার ধরবার কারণে, কর্তনের জন্য এটা ব্যবহার করা হয়। এবার আসো ওরাল প্যাপিলা। এই দেখো ওরাল প্যাপিলা, তো আমাকে যদি আমি এখন বই না দেখি, তুমিও কিছু জানো না, এরকম ভাবে যদি আমাকে বর্ণনা দিতে বলে তাহলে কি বলবো? অ্যান্টেনার পাশে, দুই অ্যান্টেনার দুই পাশে দুটা ওরাল প্যাপিলা আছে, ঠিক আছে। এখন এই ওরাল প্যাপিলার মধ্যে দুটো ঘটনা ঘটে। একটা হলো কি, এই ওরাল প্যাপিলার মধ্যে চুন গ্রন্থি থাকে যেটাকে বলা হয় স্লাইম গ্ল্যান্ড। শিকার ধরা বা প্রতিরক্ষার সময় এরা চুন গ্রন্থি থেকে এক ধরনের অবিষাক্ত তরল পদার্থ নিঃসরণ করে, যেটা হচ্ছে পিচকারির মতো, যে ওই শিকারের গায়ে লেগে সুতার মতো হয়ে তাকে আটকে ফেলে, ঠিক আছে। আর একটা হলো, সেটা হচ্ছে যে এই প্রতিপাশে যে দুটো করে যে ওরাল প্যাপিলা আছে সেটা খাটো। তো তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পেলাম যে এই দুই পাশে, অ্যান্টেনার দুই পাশে চোখও ছিল, আবার চোখের এই পাশে দেখো ছোট ছোট করে দুটো ওরাল প্যাপিলা আছে খাটো করে, এবং সেই খাটো করে ওরাল প্যাপিলার গায়ে স্লাইম গ্ল্যান্ড আছে, যেটাকে আমরা চুন গ্রন্থি বলি। সেই গ্ল্যান্ড থেকে আসলে এক ধরনের আহ রস নিঃসরণ করে, কিন্তু সেই রসটা আসলে কি, অবিষাক্ত, নন পয়জনাস বা নন টক্সিক, যেটা আসলে শিকারীর গায়ে লেগে শিকারীকে শিকারের গায়ে লেগে শিকারকে আটকে ফেলে, একটা সুতার মতো অংশ তৈরি করে। তো আমরা যদি এখন কমন সেন্সে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, যাচ্ছে ওরা খাবার ধরা বা প্রতিরোধের জন্য কি কি জায়গা ব্যবহার করছে, দেখো এখানে দুটো অ্যান্টেনা আছে, সেটার গায়ে কাটা আছে, তো এটা দিয়ে সে হুল ফুটাতে পারে বা ধাক্কা দিতে পারে, আঘাত করতে পারে। সে তো তোমার আমার সাথে যুদ্ধ করছে না, সে তার লেভেলের যারা আছে তাদের সাথে করছে। আচ্ছা, এবার হলো ওরাল প্যাপিলা আছে স্লাইমের জন্য, সেটা করছে। আবার এখানে আছে তোমার পাত বা শক্ত পাত, সেটা দিয়েও সে শিকারকে আটকে ফেলছে, কামড় দিচ্ছে, এগুলো করছে। তো এভাবে মোটামুটি সে তার খাবার ধরা এবং প্রতিরক্ষা এবং প্রতিরোধ দুটো দুটো তিনটে কাজই একসাথে করে থাকে। এখন এইটুকু গেল হচ্ছে তোমার মস্তকের উদাহরণ। এবার আসছে হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে জাস্ট কমন একটা জিনিস তোমরা আগে বুঝে নাও, বাকিটা তুমি নিজেই বলতে পারবে। কিরকম হলো যে এই যে মাথা, এই মাথায় অ্যান্টেনা, চোখ, ওরাল প্যাপিলি, আর এখানে মুখ চোয়াল টুকুই তো তার মাথা। এবার এই যে প্রথম পদ বা পা, আমি পাই বলি, প্রথম পা থেকে এই পর্যন্ত যখন চলছে, এই পুরোটা নিয়েই তার দেহ, ঠিক আছে। যেটাতে ইংরেজিতে বলা হয় হচ্ছে ট্রাঙ্ক। তো এখানে কতগুলো বিষয় ঘটে দেখো। একটা হচ্ছে, দেখো একদম পেছনের দিকে একটা ছিদ্র আছে যেটাকে বলা হয় অ্যানাস। অ্যানাস মানে কি? বায়ু ছিদ্র, ক্লিয়ার? ওকে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আছে হলো গণপোর। গণপোর মানে হচ্ছে জননেন্দ্রিয় বা জনন ছিদ্র যেটাকে বলা হয়, তাকে বলা হয়ে থাকে গণপোর। তো এমনি আর অনেক, আর কিছু যেরকম মাথায় তোমার রাখতে হবে না, একটু আমি বলি, সেটা একটু খেয়াল করো। তো প্রথমে যখন মাথার অংশটা চলে গেল, তারপরে তো পুরো যে অংশটা থাকছে সেটাকে বলা হয়ে থাকছে তোমার দেহ। এখন এই দেহটা হচ্ছে নরম। আমরা তো আগেই কত শতবার বলেই আসছি যে যেটা দেহটা হচ্ছে কোনো বহিঃকঙ্কাল থাকে না। সাপোজ যদি উপরে একটা পাতলা কঙ্কাল থাকতো তাহলে নিশ্চয়ই এতটা নরম থাকতো না। তো যেহেতু বহিঃকঙ্কাল থাকে না, সেজন্যই এটা নরম, পাতলা এবং খুব একটা নমনীয় একটা বিষয় থাকে। এরপরে কি থাকে, সমস্ত দেহে অসংখ্য ছোট 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 টিউবারকল থাকে, ছোট ছোট টিউবারকল থাকে। আর পেরিপেটাসের দেহের দুই পাশে প্রায় 13 থেকে 43 জোড়া ছোট খর্বকায় মোটা পা থাকে, ঠিক আছে। এই যে পা গুলো তো খেয়াল করেছো, খর্বকায় যে পা গুলো থাকবে। এখন এই পা গুলো প্রজাতি ভেদে পার্থক্য হয়। ওই যে আমি পেরিপেটাস এবং
আর একটা গ্রুপ যে ছিল তাকে কি ছিল, পেরিপ্যাটোসিস যে দুজন ছিল তাদের মধ্যে এভাবেই পার্থক্য করা হয়েছে যে কারোর হয়তো দেখা গেছে পেরিপ্যাটাসের মধ্যে হলো 22 থেকে 43 জোড়া পা আছে, আর এদিকে হচ্ছে পেরিপ্যাটোসিসের মধ্যে আছে হলো 14 থেকে 25 জোড়া। তাহলে সমস্ত দেহটাই নরম, ভেলভেট, সবই ঠিক আছে, এবং এর পায়ের পাশে দেহের দুই পাশে ছোট ছোট পা আছে, যে পা গুলো আবার প্রজাতি ভেদে ফারাক হয়ে থাকে, ঠিক আছে। এখন এইখানে একটু খেয়াল করে দেখো, ওর যে যাবতীয় অঙ্গ টঙ্গ আবিজাবি অনেক কিছু যা আছে সেটা হচ্ছে এই পায়ের কাছেই আছে। সেটা কি কি? প্রতিটি পায়ের শীর্ষভাগে একটা সাদা প্যাড এবং দুটো বাঁকানো নখর থাকে, ঠিক আছে। খেয়াল করো, প্রত্যেকটা পায়ের বর্ণনা দিলাম, এবার প্রত্যেকটা পায়ে কি থাকবে? এই যে সামনের দিকে একটা সাদা প্যাড থাকবে এবং সেখানে দুটো নখ থাকবে। সেই নখটা আবার সবসময় সে বের করে রাখে না, সেটা একটা থলির ভেতরে রাখা থাকে। যখন প্রয়োজন মনে হয় শত্রুর সাথে মারামারি করবে, এটা সেটা করবে, তখন এই নখগুলোকে সে বের করে নিয়ে আসে। এখন এই নখগুলোকে বের করে নিয়ে আসার কারণেই কিন্তু এর নাম অনিকোফোরা, ঠিক আছে। এটা আমি প্রথমে বলিনি, এখন বললাম। সেটা হচ্ছে অনিকিস মানে হচ্ছে ক্লস বা নখর, আর ফেরিয়েন মানে হচ্ছে ক্যারি, বহন করা। এই জন্য যারা নখ বহন করে এই ধরনের এই প্রাণীর, ছোট এইসব নিম্ন গোত্রে, তাদেরকে অনিকোফোরা নাম দেওয়া হয়েছে এই বৈশিষ্ট্যের জন্য, ঠিক আছে। এখন এর ভেতরে পায়ের ওপরে অসংখ্য ছোট ছোট প্যাপিলি থাকে, এবং প্রত্যেকটা পায়ের পিছন দিকে বা নিচের দিকে একটা রেচন ছিদ্র বা নেফ্রিডিও পোর থাকে, এবং তার পেছনে পায়োছিদ্র থাকে, এবং তার সামনে একটা জনন ছিদ্র থাকে। এইটা একটু খেয়াল করো। প্রথমে তো পা গুলোর কথা বললাম, পা গুলোর কথা বলার পরে এই প্রত্যেকটা পায়ের গোড়ার দিকে তোমার রেচন ছিদ্র বা নেফ্রিডিও পোর থাকবে, ঠিক আছে। আর একেবারে শেষের দিকে থাকবে হচ্ছে পায়োছিদ্র, আর পায়োছিদ্রের জাস্ট ইমিডিয়েট এই যে আগে এই জায়গাটাতে থাকবে হচ্ছে জনন ছিদ্র বা গণফোর। তাহলে তোমাকে দেহকাণ্ডের সময় জাস্ট বলতে হবে যে কতটুকু অংশ দেহকাণ্ড, তার উপরে কতটুকু ভেলভেট আছে, এটার মধ্যে কোনো অন্য কোনো আবরণ নাই, সেজন্য নরম। তারপরে এখানে পা থাকে, পা গুলোর মধ্যে আবার নখর থাকে, সেই নখরের কারণেই কিন্তু এর অনিকোফোরা নাম, এবং এটা ভাইবাতেও আসে কেন অনিকোফোরা নাম করা হয়েছে। এবং নখগুলো আবার সারাদিন বের হয়ে থাকে না, যখনই শিকার ধরার দরকার হয় তখন হয় কি ওই থলির ভেতর থেকে নখগুলোকে বের করে নিয়ে আসে। আর এই পা গুলোর উপরে যখন নখ থাকে, আর পায়ের একেবারে নিচের দিকে দেহকাণ্ডের ওখানে তোমার রেচন ছিদ্র থাকবে, আর সমস্ত দেহকাণ্ডের একেবারে শেষের দিকে একটা অ্যানাস বা পায়োছিদ্র থাকবে, আর তার ঠিক একটু আগে তোমার থাকবে হচ্ছে জননেন্দ্রিয় বা গণফোর। তো এইটুকু হলে পারে, আর ইচ্ছা মতো ছবিগুলো দিলে পারেই তোমাদের শেষ হয়ে যাওয়ার কথা। তো কোশ্চেন এখান থেকে কোন ধরনের কোশ্চেন আসতে পারে সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে যে শুধু ভাইবা এবং ইয়ে দুটো মিলেই প্রথম থেকেই বলতে পারে ওই যে ওই ধরনের বিষয়গুলো, জীবন্ত ফসিল, মিসিং লিঙ্ক, ভেলভেট ওয়ার্ম কেন, সাধারণ বৈশিষ্ট্য কি আছে, তারপরে তোমাকে স্বভাব বাসস্থান নিয়ে একটু বলতে পারে। ব্রড কোশ্চেনের মধ্যে এক্সটার্নাল স্ট্রাকচার বা বাহ্যিক গঠন নিয়ে বলতে পারে। এর পরের দিন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে আভ্যন্তরীণ গঠন এবং পরিপাকতন্ত্র, এরকম দু একটা জিনিস একটু আছে, হয়তো ম্যাক্সিমাম আর একটা ক্লাস বা খুব বেশি হলে 1.5টা ক্লাস লাগবে। তো আজকের জন্য এতটুকুই। তোমরা একটু ডেলি যেহেতু এখন রেগুলার অনেকগুলি ক্লাস হয়ে যাচ্ছে, তো সুতরাং এমনিও সেশন জটেরও একটা সম্ভাবনা থাকে অনেক সময়। স্বাস্থ্যবিধিও মেনে চলবে। আসলে তো করোনা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি, প্রতিনিয়তই আমাদের নানা রকম মানুষজন মারা যাচ্ছে, সুতরাং সাবধানেও থাকবে, পড়াশোনাটাও চালিয়ে যাবে। তো আমাদের জন্য দোয়া রেখো, আমরা তোমাদের জন্য দোয়া রাখি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।